চিংড়ি বাজারজাতকরণের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চিংড়ি বাজারজাতকরণের গতিশীল বাস্তুতন্ত্র, বিশ্বব্যাপী এর মানদণ্ড এবং কেস স্টাডি এবং বাংলাদেশের প্রেক্ষাপটের এটা বিশ্লেষণ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশের তুলনা এবং অর্থাৎ বর্তমান কি চিত্র রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। চিংড়ি বিপণনের 9টি মূল স্তম্ভ। প্রথম হচ্ছে ইউরোপ, আমেরিকা ও জাপানে রপ্তানি নির্ভরতা। দ্বিতীয় হচ্ছে উচ্চ পচনশীলতা, দ্রুত সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমরা প্রথম পয়েন্টটা নিয়ে একটু কথা বলি যে ইউরোপ, আমেরিকা বা জাপানে আমরা মূলত বাংলাদেশ থেকে যে চিংড়ি রপ্তানি করা হয়, ওই দেশগুলোতে আমরা রপ্তানি নির্ভরতা তৈরি হয়েছে। আমরা রেগুলার ওই দেশগুলোতে রপ্তানি করে থাকি। উচ্চ পচনশীলতা ও দ্রুত সংরক্ষণের প্রয়োজনীয়তা। চিংড়ি খুব দ্রুত পচনশীল, যে কারণেই খুব দ্রুত সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের প্রয়োজন পড়ে থাকে এবং অবিচ্ছিন্ন কোল্ড চেইন, মধ্যম স্বত্বভোগীদের আধিক্য এবং কঠোর মান নিয়ন্ত্রণ। আমরা আইএসওর কথা বলে থাকি, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটার প্রয়োজন হয়, সার্টিফিকেশনের প্রয়োজন হয় এবং HACCP অর্থাৎ হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল গ্লোবাল রিকগনাইজড অর্থাৎ ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস। এটা মূলত একটা গ্লোবাল রিকগনাইজড একটা মানদণ্ড তৈরি করা একটা প্রতিষ্ঠান, যেটা মূলত হচ্ছে সায়েন্স বেসড ফুড সেফটি ম্যানেজমেন্টের একটা উইজার্ড। তো এরপরে আমরা যেটা দেখব, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মূল্য সংযোজন, অর্থাৎ আলটিমেটলি এটা প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থাৎ ভ্যালু অ্যাড করা। এরপরে হচ্ছে বৈশ্বিক প্রভাবের মূল্যের ওঠানামা। আমরা বিভিন্ন কারণে দেখি যে আসলে চাহিদা এবং সরবরাহ এই দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখে থাকি। প্রতিনিয়তই এটা আপস অ্যান্ড ডাউন হয়ে থাকে এবং চিংড়ির মান এবং বাজারজাতকরণ প্রক্রিয়া এই সবগুলো নিয়েই আসলে একটা বৈশ্বিক যে প্রভাব, এবং তার কারণেই কিন্তু এটা আসলে আপস অ্যান্ড ডাউন হয়, মূল্য ওঠানামা হয়। রেফ্রিজারেটর পরিবহন ও লজিস্টিক্স, রেফ্রিজারেটেড পরিবহন ও লজিস্টিক্স প্রয়োজন হয়, অর্থাৎ যেহেতু এটা দ্রুত পচনশীল, কাজে রেফ্রিজারেটেড পরিবহন ব্যবস্থা বা লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়। 9 হচ্ছে মৌসুম ভিত্তিক সরবরাহের প্রভাব। মৌসুম ভিত্তিক সরবরাহ বলতে আমরা যেটা বুঝি যে আমাদের দেশে সাধারণত প্রধানত গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি, এই দুটো প্রধান চিংড়ি। এছাড়া অন্যান্য চিংড়িও দেশের বাইরে আমরা রপ্তানি করে থাকি। তো গলদা চিংড়ি আমরা যেটা দেখি যে মার্চ থেকে এপ্রিল বা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একটা চাষাবাদের মাছ একটা মৌসুম থাকে এবং সাধারণত মাছ আহরণ করা হয় মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে। এবং আমরা যদি গলদা চিংড়ির ক্ষেত্রে যেটা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে, অর্থাৎ মাছ আহরণ করা হয় অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, তাহলে এটা গলদা চিংড়ির একটা মৌসুম। এবং বাগদা চিংড়ি সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বর, এটা হচ্ছে বাগদা চিংড়ির চাষাবাদের মৌসুম। এবং আমরা যেটা দেখি যে জুন, জুলাই, আগস্ট এই সময়ে মাছ আহরণ করা হয় বা বাজারজাত করা হয়, অর্থাৎ সারা বছর ব্যাপী বাগদা চিংড়ি উৎপাদিত হয়, কিন্তু এই মৌসুমটাই সব থেকে বেশি উৎপাদিত হয়। তাহলে মৌসুম ভিত্তিক এই সরবরাহের প্রভাব আমরা লক্ষ্য করে থাকি। আমরা এই বিষয়গুলোকে একটু বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। আন্তর্জাতিক বাজারের উপর চিংড়ি শিল্পের নির্ভরশীলতা। চিংড়ির বড় অংশ বিদেশে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং জাপানে রপ্তানি করা হয়। তাই এ বাজারজাতকরণ আন্তর্জাতিক মান এবং চাহিদার উপর সম্পূর্ণ নির্ভরশীল। আমরা বাংলাদেশের প্রেক্ষাপট, আন্তর্জাতিক মানদণ্ড পূরণের বাধ্যবাধকতা, আমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি। আমরা ইউরোপে পাঠাই চিংড়ি, রপ্তানি করা হয়, আমেরিকাতে রপ্তানি করা হয়, জাপানে রপ্তানি করা হয় এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড পূরণের বাধ্যবাধকতা, যেটা আমরা বলছিলাম যে আইএসওর সনদ থাকতে হবে এবং HACCP এর সনদ থাকতে হবে এবং 85% রপ্তানি বাজার। আর আমাদের যে চিংড়ি উৎপাদিত হয় তার
85% রপ্তানি বাজার এবং স্থানীয় বাজার হচ্ছে 15%। তুলনামূলক বিশ্লেষণ যদি আমরা একটু দেখি যে রপ্তানি বাজার এবং স্থানীয় বাজার, রপ্তানি বাজারের উচ্চ মুনাফা, স্থানীয় বাজারেও চাহিদা আছে, এখানেও চিংড়ি ভালো দামে বিক্রি হয়, অর্থাৎ মাঝারি মুনাফা পাওয়া যায় এবং কঠোর আর এমপ্লয়েন্স, তারপর হচ্ছে অর্থাৎ নীতিমালার কথা আমরা বলছিলাম যে শিথিল, স্থানীয় বাজারে এটা শিথিল নিয়ম, রপ্তানি বাজারে অর্থাৎ বহির্বিশ্বে আমরা যখন পাঠাই তখন এটা কঠোর নীতিমালা অনুসরণ করতে হয় এবং ডলারের মাধ্যমে আসলে আমরা আমদানি রপ্তানির এই বিজনেসটাই আসলে, এই ব্যবসাটাই আসলে ডলারের মাধ্যমে করতে হয় এবং স্থানীয় মুদ্রা, আর স্থানীয় বাজারে অবশ্যই স্থানীয় মুদ্রা আমরা টাকায় লেনদেন করে থাকি। আমরা একটি গ্লোবাল কেস স্টাডি দেখি। গ্লোবাল কেস স্টাডি হচ্ছে যে ভিয়েতনামের সফল বাজার বহুমুখীকরণ, ভ্যালু অ্যাডেড, ভিয়েতনামের সফল বাজার বহুমুখীকরণ যে প্রক্রিয়া, সেখানে আমরা দেখি যে ভ্যালু অ্যাড হচ্ছে পণ্যের মাধ্যমে ইউ ও এশিয়ার একক বাজারের উপর নির্ভরতা হ্রাস করে রপ্তানি বৃদ্ধি করেছেন। অর্থাৎ ভিয়েতনামের বাজার বহুমুখীকরণের যে নীতিমালা বা কেস স্টাডিতে ভিয়েতনামে দেখা গেছে যে ভ্যালু অ্যাডেড পণ্যের মাধ্যমে, অর্থাৎ ভ্যালু অ্যাড করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ইউরোপিয়ান দেশগুলো এবং এশিয়ার একক বাজারের উপর নির্ভরতা হ্রাস করে রপ্তানি বৃদ্ধি করেছে। এটা ভিয়েতনামের একটা দৃষ্টান্ত। কাজে আমাদেরও আরও বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি বাজারটা বৃদ্ধি করতে হবে, যাতে আমাদেরও উৎপাদন বাড়াতে হবে। পচনশীলতার কথা আমরা বলছিলাম যে পচনশীলতা রোধে সময়ের সাথে নিরন্তরই লড়াই করতে হয়। চিংড়ি অত্যন্ত দ্রুত নষ্ট হয়ে যায়, দ্রুত পচনশীল একটা পণ্য, তাই বাজারজাতকরণ প্রক্রিয়ায় দ্রুত পরিবহন, কোল্ড স্টোরেজ এবং বরফ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণগত মান অবক্ষয়ের সময়রেখা আমরা একটা কার্ভের মাধ্যমে দেখতে পাচ্ছি যে গুণগত মান এবং সময় বা ঘন্টা, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে সংগ্রহ পরবর্তী সময়ে দ্রুত বরফ আচ্ছাদনের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ যেহেতু পচনশীল, কাজেই সংরক্ষণের সঙ্গে সঙ্গে বরফ দেওয়ার প্রয়োজন হয়। আমরা 20% একটা হিসেব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে প্রতি ঘন্টায় গুণগত মান হ্রাস হার সাধারণত তাপমাত্রায় 20% প্রতি ঘন্টা, অর্থাৎ চিংড়ি ধরার পরে বা চিংড়ি যখন সংরক্ষণ করা হয় তার সঙ্গে সঙ্গে প্রতি ঘন্টায় 20% করে মান হ্রাস পেতে থাকে। তা কাজেই খুব দ্রুত বরফ দিয়ে এটা সংরক্ষণ করার প্রয়োজন হয় এবং সংরক্ষণ মেয়াদ বা সেলফ লাইফ আমরা যদি একটু দেখি যে এটা অবস্থা এবং মেয়াদ সাধারণ তাপমাত্রায় 2 থেকে 4 ঘন্টা এবং বরফ আচ্ছাদিত 3 থেকে 5 দিন এবং ডিপ ফ্রোজেন -18 ডিগ্রি সেলসিয়াসে 6 থেকে 12 মাস। তাহলে এটা যদি আমাকে দেশের বাইরে পাঠাতে হয় তাহলে অবশ্যই ডিপ ফ্রোজেন -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা পাঠাতে হবে এবং বরফে রাখার ক্ষেত্রেও খুব দ্রুত রেখে বরফে সেটা ডিপ ফ্রোজেনে নিয়ে আসতে হবে, তাহলে এটার মান ঠিক থাকবে। আমরা একটি গ্লোবাল কেস স্টাডি দেখি যে জাপানের আইস স্লারি প্রযুক্তি খামার থেকে তোলার পরপরই তাৎক্ষণিক বরফ পানিতে নিমজ্জনের মাধ্যমে ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ এবং পচন বিলম্বিতকরণ করা হয়ে থাকে। অর্থাৎ খামার থেকে সংরক্ষণ করার বা মাছ ধরার পরপরই বরফ পানিতে এটাকে রেখে দেওয়া হয়। এটা জাপানের একটা প্রক্রিয়া এবং সেটাও হয়তো আমাদের দেশে ফলো করা যেতে পারে চিংড়ির মান সমুন্নত রাখার জন্য। গুণগত মান রক্ষায় অবিচ্ছিন্ন কোল্ড চেইন অপরিহার্যতা, অর্থাৎ কোল্ড চেইন ব্যবস্থা আমাদের প্রয়োজন রয়েছে, যেটা একটা অবিচ্ছিন্ন ব্যবস্থা থাকতে হবে। আমরা খামার থার্মোমিটার বার, অর্থাৎ এটা থার্মোমিটার দিয়ে দেখানো হচ্ছে -18 ডিগ্রি সেলসিয়াসে একটা থার্মোমিটার দিয়ে দেখানো হচ্ছে যে খামার থেকে এটা ট্রাকে করে কারখানায় যাবে, কারখানা থেকে জাহাজে যাবে। অর্থাৎ এই প্রক্রিয়ায় তো আমরা দেশের বাইরে পাঠাই, তাহলে এই প্রক্রিয়ায় পাঠালে সেক্ষেত্রে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব থেকে এটা নিরাপদ থাকে বা মানটা ঠিক থাকে। ডেটা উইজেট অ্যান্ড কনটেক্সট
35%-এর ক্ষেত্রে আমরা দেখি যে মোট পরিচালন ব্যয়ের অংশ হিসাবে কোল্ড চেইন অবকাঠামো ব্যয় প্রায় 35%। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে খামার থেকে কারখানা পর্যন্ত কোল্ড চেইন ব্যবস্থাপনার ঘাটতি দেখা যায় আমাদের দেশে। এবং মোট পরিচালন ব্যয়ের অংশ হিসাবে কোল্ড চেইন অবকাঠামো ব্যয় 35% এই জায়গাটায় বহির্বিশ্বে কতটা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আমরা কম্পারেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা একটু দেখি যে তুলনামূলক আমরা একটু বিশ্লেষণ করব, পরিবহন মাধ্যম তুলনা করব। আমরা সাধারণত বড় বক্সে তাপমাত্রা ওঠানামা করে, ঝুঁকি বেশি থাকে। আর আধুনিক রেফ্রিজারেটেড ভ্যান যার তাপমাত্রা -18°C, যেটা হচ্ছে ঝুঁকি শূন্য, কোনো ধরনের ঝুঁকি থাকে না। একটা গ্লোবাল কেস স্টাডি আমরা দেখব যে নরওয়ের মডেল আমরা যদি ফলো করার চেষ্টা করি, নরওয়ের মডেলে আসলে কি সি ফুডের জন্য, অর্থাৎ সমুদ্র থেকে যে ফুড সংগ্রহ করা হয় আমরা সি ফুডের জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং সেন্সর নিয়ন্ত্রিত অবিচ্ছিন্ন কোল্ড সাপ্লাই চেইন ব্যবস্থাপনা রয়েছে নরওয়েতে। তাহলে নরওয়ের এই ব্যবস্থাপনা আমরা ফলো করতে পারবো। মধ্যস্বত্বভোগীদের আধিপত্য, যেটা আমাদের দেশে কৃষিজাত পণ্য, দুগ্ধজাত পণ্য আমরা যেটাকে বলে থাকি, অথবা আমরা নানা ধরনের মৎস্য, এই সবগুলোই একটা অর্থাৎ উৎপাদনকারী বা একজন কৃষক পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে অসংখ্য মধ্যস্বত্বভোগীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং বড় একটা অর্থ এদিকে চলে যায় এবং তার একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখি যে চিংড়ি বাজাতকরণের ফরিয়া, আড়তদার, সরবরাহকারী সহ একাধিক মধ্যস্বত্বভোগী জড়িত থাকে। ফলে প্রান্তিক কৃষক অনেক সময় পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। আমরা যদি মার্জিন ওয়াটারফল চার্ট আমরা দেখে থাকি যে আসলে একজন ভোক্তা যদি 100 টাকা পায়, একজন ভোক্তা যদি একটা চিংড়ি ক্রয়ের জন্য 100 টাকা দেওয়া হয়, তাহলে একজন প্রান্তিক কৃষক পায় 45%, এবং কারখানা, রপ্তানিকারক, আড়তদার, ফরিয়া বাকি 55% নিয়ে যায়। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে ফরিয়া, আড়তদারের স্তরভিত্তিক একটা প্রভাব আমরা দেখে থাকি। এবং ডেটা উইজেটে আমরা দেখি যে 45% থেকে 50% পর্যন্ত চূড়ান্ত রপ্তানি মূল্যের যে অংশ সরাসরি কৃষকের হাতে পৌঁছায়। এবং কম্পারেটিভ অ্যানালাইসিসে আমরা দেখে থাকি যে প্রথাগত মডেল এবং সরাসরি মডেল, অর্থাৎ বহু স্তর বিশিষ্ট কৃষকের লাভ কম, যেটা আমাদের দেশে বলবৎ। আমরা এই স্তরটা একটু আগে দেখতে পেলাম, আমরা চিত্রে দেখতে পাচ্ছি। বা পাশে দেয়া আছে যে একজন ভোক্তা একজন প্রান্তিক কৃষক থেকে ফরিয়া থেকে আড়তদার থেকে কারখানা বা রপ্তানিকারক, সেখান থেকে ভোক্তা পেয়ে থাকে। তাহলে এই প্রথাগত মডেলের কারণে অনেক মধ্যস্বত্বভোগীর কারণে কৃষক লাভবান কম হয় এবং একজন ক্রেতাও অধিক মূল্যে দ্রব্য রপ্তানি করতে হয়। সরাসরি মডেলে আমরা দেখি যে কৃষক থেকে কারখানা বা লাভ সর্বোচ্চ, অর্থাৎ কৃষক থেকে সরাসরি কারখানায় পৌঁছালে এই কৃষকের এই 45% বৃদ্ধি পেয়ে হয়তো 65 বা 70% চলে আসবে এবং কৃষক লাভবান হবে। গ্লোবাল কেস স্টাডিতে আমরা দেখি যে থাইল্যান্ডের সমবায় মডেল আমরা যেটা ফলো করতে পারি যে ফরিয়া প্রথা বাতিল করে কৃষকদেরকে নিজস্ব সমবায়ের মাধ্যমে সরাসরি প্রসেসিং প্লান্টে চিংড়ি সরবরাহ করে থাকে, যে কারণেই আসলে কৃষক লাভবান হয়। গ্লোবাল কেস থাইল্যান্ডের এই যে মডেল, সমবায় মডেল। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের নীতি আমরা বারবার বলতে শুনি যে আসলে জিরো টলারেন্স, কারণ এই জায়গায় জিরো টলারেন্স খুব দরকার। আমরা অনেক সময় চিংড়ি রপ্তানির ক্ষেত্রেও দেখি যে আসলে চিংড়ির ভেতরে আলপিন পুশ করে দেশের বাইরে পাঠানো হয়, এতে আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট হয় ওয়েট বৃদ্ধির জন্য। আমরা পাটের ক্ষেত্রে দেখি যে আসলে পানি দিয়ে সেটার ওয়েট বাড়ানো হয়। আমরা মাছের ক্ষেত্রে দেখি, বিভিন্ন ধরনের মাছের ক্ষেত্রে দেখি যে এক ধরনের পানি পুশ করে, বা চিংড়ির ক্ষেত্রে দেখি যে জেল পুশ করা হয়। এটা আসলে কি বলা যায় যে এটা অন্যায় এবং এর জন্য কঠোর শাস্তি হওয়া উচিত, এবং আমরা ভোক্তা দপ্তরকে নানা সময় এর জন্য অভিযান করতে দেখি। তো রপ্তানির ক্ষেত্রে কঠোর মান নিয়ন্ত্রণ, HACCP যার কথা বললাম যে হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এটা একটা গ্লোবাল রিকগনাইজড একটা
মান নিয়ন্ত্রণকারী সংস্থা, এবং আইএসও এর নাম আমরা আগেই জানি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন অনুসরণ করতে হয়। সামান্য ত্রুটির কারণে পুরো চালান কনসাইনমেন্ট বাতিল হয়ে যেতে পারে। কমপ্লায়েন্স গেটওয়ে গ্রাফিক্যাল যদি আমরা দেখি যে অনুমোদিত রপ্তানি করতে হয়, এবং একটু এই আইএসও বা এইচএসসিসিপি এর সার্টিফিকেশন বা তাদের দেয়া গাইডলাইন ফলো না করলে সেক্ষেত্রে যে কোনো সময় এই চালান পুরো বাতিল হয়ে যেতে পারে, তাতে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা অনেক সময় শুনি যে বিভিন্ন মান নিয়ন্ত্রণের যে গাইডলাইন সেই মানটা ফলো করার না কারণে চালান বাতিল হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইউর মানদণ্ড পূরণের কঠোর পদক্ষেপ নিতে হয়, এবং ডেটা উইজেটে আমরা এখানে দেখি যে একটি চালান যদি বাতিল হওয়ার কারণে গড় আর্থিক ক্ষতি হয়ে থাকে প্রায় $1,00,000। $1,00,000 বলতে আমরা 1 কোটি টাকারও বেশি আমরা আমাদের দেশের যদি কারেন্সিতে এটাকে কনভার্ট করে দেখার চেষ্টা করি। মান নিয়ন্ত্রণ অর্থনীতি, কমপ্লায়েন্সের নিশ্চিতকরণ ব্যয়, চালান বাতিলের ক্ষতি অর্থাৎ পূর্ব নির্ধারিত এবং সাশ্রয়ী, তারপরে হচ্ছে যে চালান বাতিলের ক্ষতি আকস্মিক এবং বিপুল ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এবং গ্লোবাল কেস স্টাডির ক্ষেত্রে আমরা দেখি যে ইকুয়েডরের ব্লকচেইন স্টেবিলিটিতে আমরা যেটা দেখি, খামার থেকে ক্রেতা পর্যন্ত ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে শতভাগ মান নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা অবলম্বন করা হয়ে থাকে ইকুয়েডরের। তো ইকুয়েডরের এই ব্লকচেইন ব্যবস্থাও আসলে গ্রহণ করা যেতে পারে, এটাও বিশ্বের কাছে মানে উদাহরণ হিসাবে রয়েছে। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চিংড়ির বহুমাত্রিক মূল্য সংযোজন, আমরা চিংড়ি সরাসরি বিক্রির পাশাপাশি ফ্রোজেন, ডিভেইন্ড অর্থাৎ প্যাকেজিং ইত্যাদি প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণ করা হয়ে থাকে, যা পণ্যের চূড়ান্ত মূল্য বহুগুণ বৃদ্ধি করে। ভ্যালু অ্যাডিং স্টেয়ারকেজ, আমরা দেখি যে কাঁচামাল থেকে খোসা ছড়ানো হচ্ছে, তারপরে সম্পূর্ণ মানে প্যাকেজিং করা হচ্ছে এবং রান্নার উপযোগী রেডি টু কুকেজ এবং রান্নার উপযোগী করা, অর্থাৎ প্যাকিং থেকেই সরাসরি রান্না করা যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে ভ্যালু অ্যাডিং স্টেয়ারকেজ। আমরা কি করে এটা ভ্যালু অ্যাড করতে পারি চিংড়িতে, অর্থাৎ সেই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন চিংড়ি সংগ্রহ থেকে একবারে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যে প্রক্রিয়া। বাংলাদেশের প্রেক্ষাপট ফ্রোজেন শিল্পের বর্তমান অবস্থা আমরা 1.5x - 3x এটা দিয়ে বোঝাচ্ছে যে আসলে ধাপে ধাপে প্রক্রিয়াকরণের ফলে মুনাফা বৃদ্ধির অনুপাত বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে তুলনামূলক যদি বিশ্লেষণ করে থাকি। প্রথাগত ব্লক ফ্রোজেন সাধারণ মূল্য কাঁচামাল হিসাবে গণ্য হয়, মানে প্রথাগত ব্লক ফ্রোজেন তুলনামূলক বিশ্লেষণ যেটা আমাদের দেশে হয়ে থাকে, এবং IQF অর্থাৎ স্বতন্ত্রভাবে হিমায়িত সরাসরি ক্রেতার কাছে বিক্রয়যোগ্য উচ্চ মূল্য। তাহলে প্রথাগত ব্লক ফ্রোজেন থেকে আমরা IQF ফলো করতে পারি। গ্লোবাল কেস স্টাডি আমরা যেটা দেখি যে ভারতের কৌশলগত যে রূপান্তর, অর্থাৎ কাঁচামাল রপ্তানির বদলে উচ্চ মূল্যের রেডি টু ইট, অর্থাৎ একেবারে রেডি টু মানে একেবারে ক্রেতারা যেন সরাসরি রান্না করতে পারে সেরকম ভ্যালু অ্যাড করা প্রক্রিয়াজাতকরণ চিংড়ি রপ্তানিতে ব্যাপক বিনিয়োগ আমরা দেখে থাকি ভারতের। বৈশ্বিক অর্থনীতি ও চাহিদার প্রভাবে মূল্যের অস্থিতিশীলতা, আন্তর্জাতিক বাজারের চাহিদা, ডলার রেট এগুলো ওঠানামা করে। উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে চিংড়ির দাম প্রতিনিয়তই পরিবর্তিত হয়ে থাকে। আমরা একটু কার্ভে দেখি যে চাহিদার সূচক, অর্থাৎ আন্তর্জাতিক চাহিদা ডলারের ওঠানামা করছেন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যে ডলারের মূল্য বৃদ্ধি এবং স্থানীয় কৃষকের আয়ে এর প্রভাব পড়ে। মূল্য নির্ধারণের যে মডেল সেটা হচ্ছে যে নির্ধারিত চুক্তি মূল্য, ঝুঁকি কম, আয় স্থিতিশীল এবং স্পট মার্কেট মূল্য উচ্চ ঝুঁকি এবং আকস্মিক পতন হতে পারে। এরপরে আমরা যেটা দেখি যে বার্ষিক মূল্যের
স্থিরতা সূচক গ্লোবাল মার্কেটে, অর্থাৎ বার্ষিক মূল্যের অস্থিরতার সূচক হচ্ছে 15 থেকে 20-এর মধ্যে আপ ডাউন করে। গ্লোবাল কেস স্টাডিতে আমরা যেটা দেখি যে বৈশ্বিক মন্দার প্রভাব, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির কারণে বিলাসবহুল সিফুড হিসেবে চিংড়ির দাম আকস্মিক পতন হয় এবং এটা পতন ও পুনরুদ্ধার করা হয়ে থাকে গ্লোবাল কেস স্টাডির ক্ষেত্রে। আমরা যদি গুণগত মান নিশ্চিতে আমরা যদি গুণগত মানের নিশ্চয়তায় রেফ্রিজারেটেড লজিস্টিক্সের ভূমিকা রয়েছে, আমরা ইতিমধ্যেই বলেছি। দ্রুত এবং নিরাপদ পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যথায় পথিমধ্যেই পণ্যের মান নষ্ট হয়ে যায়। বিশেষ করে রেফ্রিজারেটর ট্রান্সপোর্ট ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে খামার থেকে প্রসেসিং প্ল্যান্ট পর্যন্ত নিরাপদ পরিবহনের চ্যালেঞ্জ এটা আমাদের দেশের জন্য। খামার থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটেড ট্রাক এবং সমুদ্র বন্দরে পৌঁছানো। পরিবহনের মাধ্যম বিশ্লেষণ যদি আমরা করি যে এয়ার ফ্রেইট বিমানে করে উচ্চ ব্যয় হয়, অতি দ্রুত এবং তাজা চিংড়ির ভোক্তারা পেয়ে থাকে। আর সি ফ্রেইট সমুদ্র বন্দরে যদি পাঠাতে হয় তাহলে সাশ্রয়ী, ধীরগতি, হিমায়িত এবং চিংড়ির জন্য। তাহলে পরিবহনের এই মাধ্যম আসলে বিমানে এটা পাঠালে সাশ্রয়ী হবে বা ভালো হবে, না সমুদ্রের পথে পাঠালে এটা আমাদের ফুড অর্থনীতি বা কৃষিভিত্তিক অর্থনীতির জন্য বেটার হবে, এবং এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। খামার থেকে বন্দর পর্যন্ত গড় পরিবহন সময় লাগে 12 থেকে 48 ঘন্টা। গ্লোবাল কেস স্টাডি হচ্ছে মরক্কোতে এর লজিস্টিক্স নেটওয়ার্ক গ্লোবাল সি ফুড ডিস্ট্রিবিউশনের জন্য অত্যাধুনিক আইওটি সেন্সর যুক্ত রেফ্রিজারেটেড কন্টেইনার ব্যবহার করা হয়ে থাকে মরক্কোতে। তো এটা ফলো করা যেতে পারে। এবং মৌসুম ভিত্তিক উৎপাদন চক্র বা বাজার সরবরাহের গতিশীলতা। চিংড়ির উৎপাদন মৌসুম ভেদে পরিবর্তিত হয়, যার ফলে বাজারে পণ্যের সরবরাহ এবং মূল্যেও সরাসরি একটা প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে। আমরা জানি যে ভরা মৌসুম বা অফ সিজন হচ্ছে যে সিজনে চিংড়ি সংগ্রহ কম হয়, আর ভরা মৌসুম যে সিজনে চিংড়ি সংগ্রহ বেশি হয়। অর্থাৎ এখানে একটা ইয়ারলি একটা মাস দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে কোন মাসে ভরা মৌসুম, কোন মাস অফ সিজন। এটা যদি আমাদের দেশের ক্যালকুলেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে গলদা চিংড়ি আসলে চাষাবাদ প্রক্রিয়াটা হয় মার্চ থেকে অক্টোবর পর্যন্ত। প্রথমে মার্চ থেকে এপ্রিল, তারপরে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত, এবং এটা মাছ আহরণ করা হয় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। কখনো কখনো এটা আরও দীর্ঘ সময় হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত চলে যায়। আর যদিও গলদা চিংড়ি সারা বছরব্যাপী উৎপাদন হয়, কিন্তু এই মৌসুমটায় সব থেকে বেশি হয়। বাগদা চিংড়ির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মার্চ সেপ্টেম্বর এই সমসাময়িক সময়ে চাষাবাদ প্রক্রিয়া হয়, এবং জুন, জুলাই, আগস্ট এই সময় আহরণ এবং বাজারজাতকরণ করা হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে স্থানীয় বাজারে বাগদা ও গলদার মৌসুম ভিত্তিক সরবরাহর ওঠানামা করে। এবং আমরা ভরা মৌসুম অফ সিজনের সরবরাহের অনুপাত আমরা যদি দেখি যে 60%, 40%, অর্থাৎ ভরা মৌসুমে 60% সরবরাহ হয় এবং অফ সিজনে এটা 40% সরবরাহ হয়। উৎপাদন পদ্ধতির তুলনা প্রথাগত মৌসুমে সম্পূর্ণ প্রকৃতি নির্ভরশীলতা যেটা আমাদের দেশে হয়ে থাকে, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারি না। সরবরাহের অনিশ্চয়তা তৈরি হয় এবং আধুনিক নিয়ন্ত্রিত চাষাবাদ প্রক্রিয়া বছরব্যাপী উৎপাদন হয় এবং স্থিতিশীল একটা সরবরাহ প্রক্রিয়া হয়, অর্থাৎ প্রতিনিয়তই ক্রেতাদের চাহিদা অনুযায়ী কৃষক বা একজন মৎস্য চাষি সে সরবরাহ করতে পারে বা সেই উৎপাদনটা কন্টিনিউ রাখা সম্ভব হয়ে থাকে। গ্লোবাল কেস স্টাডির ক্ষেত্রে আমরা দেখি যে RAS প্রযুক্তিতে ইনডোর রেসাকুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমের ব্যবহার করে ঋতুর নিরপেক্ষ এবং পরিবেশ বান্ধব বছরব্যাপী চিংড়ি উৎপাদন সম্ভব হয়ে থাকে। আমরা যদি চিংড়ি সাপ্লাই চেইনের তুলনামূলক বিশ্লেষণ ও ম্যাট্রিক্সগুলো একটু দেখার চেষ্টা করি, যে চিংড়ি উৎপাদন এবং ঝুঁকির মাত্রাটা কেমন সেটা, এবং বৈশ্বিক মানদণ্ডের বিচার এবং বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে বিচার। রপ্তানি নির্ভরতা, এটা ঝুঁকির মাত্রাটা হচ্ছে উচ্চ। বৈশ্বিক মানদণ্ডে বাজার বহুমুখীকরণ এবং বাংলাদেশে শুধুমাত্র
ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএস এর উপর নির্ভরশীল বা জাপানের উপর নির্ভরশীল বাংলাদেশের পচনশীল, অবশ্যই এটা পচনশীল, ঝুঁকির মাত্রা উচ্চ, তাৎক্ষণিক আইসিং ব্যবস্থা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে ঘাটতি দেখা দেয়। বাংলাদেশের ক্ষেত্রে এটা দেখি যে প্রাথমিক পর্যায়ে এটা যথেষ্ট ঘাটতি রয়েছে। কোল্ড চেইন ব্যবস্থার ঝুঁকির মাত্রা উচ্চ এবং বিশ্ব মানদণ্ডে হচ্ছে স্বয়ংক্রিয় সেন্সর চেইন ব্যবস্থা থাকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আংশিক রেফ্রিজারেটেড অর্থাৎ পূর্ণাঙ্গ রেফ্রিজারেটেড না হওয়ার কারণে এটা মান ফল করে, অর্থাৎ মান পড়ে যায়। মধ্যস্বত্বভোগী ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ঝুঁকির মাত্রা মাঝারি, সরাসরি কারখানায় থেকে সরবরাহ করে, অর্থাৎ একটা সমবায়ের মাধ্যমে সরাসরি কারখানা থেকে চেইন স্টোরে বা সরাসরি অর্থাৎ কারখানা সরাসরি কৃষকদের কাছ থেকে বা মৎস্যজীবীদের কাছ থেকে সংগ্রহ করে বা খামার থেকে সংগ্রহ করে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে বহু স্তর বিশিষ্ট প্রথা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যস্বত্বভোগীদের, যার ফলে কৃষক অথবা মৎস্য চাষি এবং ক্রেতাদেরকেও বেশি টাকা প্রদান করতে হয়। মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা উচ্চ ঝুঁকির একটা ব্যাপার। ব্লকচেইন ট্র্যাকিং ব্যবস্থা রয়েছে বহির্বিশ্বে এবং বাংলাদেশের হচ্ছে যে আসলে এইচএসসিসিপি এর অনুগত, অর্থাৎ তাদের গাইডলাইন ফলো করেই আমাদেরকে এটা রপ্তানি করতে হয়। প্রক্রিয়াজাতকরণের যে বিষয়টা, মাঝারি প্রক্রিয়াজাতকরণ বা মূল্য ওঠানামার ক্ষেত্রে আমাদের ঝুঁকির মাত্রা মাঝারি এবং বৈশ্বিক মানদণ্ডে আমরা যেটা দেখি যে রেডি টু ইট পণ্য, অর্থাৎ সরাসরি প্যাকেটজাত এবং সেটা থেকে সরাসরি ভোক্তারা রান্না করে খেতে পারবে এবং দীর্ঘমেয়াদী এবং মূল্য ওঠানামার ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী চুক্তি থাকে। এবং আমাদের দেশে মূলত ব্লক ফ্রোজেন ব্যবহার করা হয় প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এবং মূল্য ওঠানামার ক্ষেত্রে স্পট মার্কেট নির্ভরশীল, অর্থাৎ একজন ফড়িয়া বা একজন এজেন্ট ওখানে যেখান থেকে চিংড়ি সংগ্রহ করা হয় বা যে খামারে সেখানেই মূল্য ব্যবস্থা হয়, যে মূল্যে একটা দীর্ঘমেয়াদী চুক্তি থাকে না। এর ফলে আমাদের দেশের আসলে কৃষক বা একজন ক্ষতিগ্রস্ত হয়। তো পরিবহন ব্যবস্থার এটাও ঝুঁকির মাত্রা খুব উচ্চ, অবিচ্ছিন্ন চেইন ব্যবস্থা রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। আমরা থাইল্যান্ডের উদাহরণ দিচ্ছিলাম, আমরা মরক্কোর উদাহরণ দিচ্ছিলাম, আমরা নরওয়ের উদাহরণ দিচ্ছিলাম সেই দেশগুলোতে। আর আমাদের দেশে অবকাঠামোগত চ্যালেঞ্জে মোকাবিলা করতে হয় পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে, অনুন্নত পরিবহন ব্যবস্থা এবং আসলে সেই প্রত্যন্ত এলাকা থেকে কেন্দ্রীয় বাজারে বা কারখানায় নিয়ে আসতে হলে এবং যে ধরনের প্রক্রিয়াকরণ ব্যবস্থা থাকা প্রয়োজন এবং পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন এবং সেটার আমরা ঘাটতি দেখে থাকি। মৌসুমি সরবরাহ, নিম্ন ঝুঁকির মাত্রা এবং RAS পদ্ধতি ফলো করা হয়ে থাকে বিশ্ব মানদণ্ডে। আর আমাদের দেশে যেটা করা হয়ে থাকে মৌসুম ভিত্তিক উৎপাদন, আমাদের দেশে মৌসুম ভিত্তিক উৎপাদনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে মৌসুম সরবরাহ ক্ষেত্রে। আমরা যদি সাপ্লাই চেইনের দুর্বলতা চিহ্নিতকরণ, যে আসলে সাপ্লাই চেইনের কি দুর্বলতা রয়েছে সেটা যদি দেখার চেষ্টা করি, আমরা দেখছি যে এখানে সাপ্লাই চেইনের একজন কৃষক থেকে সরাসরি যায় সমুদ্র বন্দরে এক্সপোর্ট করার জন্য, কৃষক থেকে ফড়িয়া আড়তদারের মিডলম্যান হয়ে সেখান থেকে প্রসেসিং প্ল্যান্টে ফ্যাক্টরিতে থেকে সমুদ্র বন্দরে চলে যায় এবং সেখান থেকে দেশের বাইরের ক্রেতাদের কাছে পৌঁছায়। ভ্যালু লিকেজ করে, অর্থাৎ ভ্যালু ফল করে, ফড়িয়া আড়তদারদের কারণে প্রান্তিক কৃষকের ন্যায্য মূল্য হারায়। গুণগত মানের ঝুঁকি, খামার থেকে কারখানা পরিবহনের সময় পর্যাপ্ত কোল্ড চেইন ব্যবস্থা বা থাকে না এবং এটা পচনশীল হওয়ার কারণে এর মান বা পণ্য পচে যায় বা মান ঠিক থাকে না। মান নিয়ন্ত্রণের ঝুঁকির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কারখানার কঠোর মান নিয়ন্ত্রণের এইচএসসিসিপি এর অভাব হলে চালান বাতিলের সংখ্যা থাকে, অর্থাৎ এইচএসসিসিপি অর্থাৎ হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, যে গ্লোবাল রিকগনিশন বডি আছেন, তাদের গাইডলাইন ফলো না করলে আমাদের চালান বাতিল হয়ে যায় এবং সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। কৃষক ও রপ্তানিকারকদের জন্য একটি টেকসই রূপরেখা। আমরা চিংড়ি বাজারজাতকরণ একটি জটিল ও মান নির্ভর প্রক্রিয়া। কোল্ড চেইন, মান নিয়ন্ত্রণ, রপ্তানি চাহিদা এবং মধ্যস্বত্বভোগীর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তিনটে পরিকল্পনা দেখতে পাচ্ছি। অর্থাৎ স্বল্প মেয়াদে অবকাঠামোগত উন্নয়ন, অবিচ্ছিন্ন কোল্ড চেইন এবং রেফ্রিজারেটেড লজিস্টিক্স বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, এবং মধ্যমেয়াদে নীতিমালা, ন্যায্য মূল্য, মধ্যস্বত্বভোগীদের প্রভাব হ্রাস করে কৃষকের সরাসরি সংযোগ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণের পদক্ষেপ নিতে হবে আমাদেরকে। এবং দীর্ঘমেয়াদী যে রূপরেখা, সেটা হচ্ছে ভবিষ্যৎ রূপরেখা ও ভ্যালু এডিশন। আমরা যেটা দেখি যে মান নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চ মূল্যে প্রক্রিয়াকরণ বৃদ্ধি, যাতে কৃষক ও রপ্তানিকারক উভয়ের লাভবান হয়। আমরা তাহলে স্বল্পমেয়াদী অবকাঠামোগত উন্নয়ন, মধ্যমেয়াদী নীতিমালা এবং ন্যায্য মূল্যের প্রতি আমাদের গুরুত্ব আরোপ, এবং যেটাকে আমরা কার্ভে দেখাতে পারছি 73%, এবং দীর্ঘমেয়াদে 100%, অর্থাৎ ভবিষ্যৎ রূপকল্প ও ভ্যালু এডিশন করতে হবে আমাদেরকে। আমরা যদি আজকের টোটাল আলোচনা একটা ইনফোগ্রাফিক্সের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে আমরা একটু ইনফোগ্রাফিক্সটা দেখব। আমরা আজকের আলোচনাটাই যে একটা চিত্রের মাধ্যমে, একটা পেজের আলোচনার মাধ্যমে আমি একটু দেখার চেষ্টা করছি। আমরা যেটা বলছি যে চিংড়ির বাজারজাতকরণের অভ্যন্তরীণ কাঠামো বা প্রধান বৈশিষ্ট্যসমূহ, আমরা এই চিত্রের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে প্রক্রিয়াজাতকরণ, যেহেতু এটা পচনশীল, আমরা এখানে দেখি যে যেহেতু এটা ভিত্তি বা অভ্যন্তরীণ যে প্রক্রিয়া, যেহেতু এখানে আমরা দেখি যে পচনশীল কোল্ড চেইন ব্যবস্থা, কাজে দ্রুত পচন রোধে সংগ্রহ থেকে রপ্তানি পর্যন্ত নিরবচ্ছিন্ন শীতলীকরণ ব্যবস্থা বা শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বা কোল্ড চেইন নিশ্চিত করতে হবে, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। তারপরে মধ্যস্বত্বভোগীর ভূমিকা সরবরাহ, ফড়িয়া আড়তদারদের আধিক্যের কারণে বাজারজাতকরণ খরচ বাড়ে এবং মৌসুমি সরবরাহের প্রভাব পড়ে এর। লজিস্টিক্স, পরিবহন, গুণগত মান বজায় রাখতে রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট ব্যবস্থা বা বিশেষায়িত পরিবহন ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে। রপ্তানি নির্ভরতা ও মূল্যের ওঠানামা, বিশ্ববাজারে চাহিদা এবং ডলারের হারের উপর ভিত্তি করে চিংড়ির দাম প্রতিনিয়তই পরিবর্তিত হয়। আমরা প্রক্রিয়াজাতকরণ বা মূল্য বৃদ্ধি, ফ্রোজেন, ডিভেইন্ড এবং আধুনিক প্যাকেজিং চিংড়ির বাণিজ্যিক মূল্য অনেক বাড়িয়ে দেয়, এবং কঠোর মানের বিষয়টা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এই পর্যায়টা হচ্ছে যে ভিত্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং শীর্ষস্তর বা বিশ্ব বাজার ও মান। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে এইচএসসিসিপি এবং আইএসও এর মতো কঠোর মানদণ্ড অনুসরণ করা বাধ্যতামূলক আমাদের জন্য। তাহলে আজকে এ পর্যন্তই আমরা চিংড়ি বাজারজাতকরণের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করছি। আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আবারও ক্লাস নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।